রোম যখন পুড়ছিল, নিরো তখন বাঁশি বাজাচ্ছিল। এরকম একটি প্রবাদের সঙ্গে আমরা প্রায় সবাই পরিচিত। প্রবাদের এই নিরো ছিলেন রোম সাম্রাজ্যের সবচেয়ে ইস্পাত দৃঢ় নেতাদের একজন, সম্রাট নিরো। বাস্তবে সম্রাট নিরো ছিলেন একজন প্রচণ্ড ক্ষমতালোভী ব্যক্তি। সিংহাসনে বসার ক্ষেত্রে তার আপন ভাই ব্রিটানিকাস বাধা হয়ে দাঁড়াতে পারে এমন অনুমান থেকে নিরো তার আপন ভাইকে বিষপ্রয়োগে হত্যা করেন। পরে মায়ের সঙ্গে ঝামেলা হওয়ায় তিনি তার মাকেও হত্যা করেন। কিন্তু তার অত্যাচারী শাসনে রোমের সিনেট একসময় তাকে জনগণের শত্রু হিসেবে আখ্যায়িত করে। তিনি প্রাসাদ ছেড়ে পালিয়ে যান। পরবর্তীতে মাত্র ৩০ বছর বয়সে আত্মহত্যার মাধ্যমে তার জীবনাবসান ঘটে। সম্রাট নিরোর শাসনামলে রোমান জনগণের তীব্র জনরোষ থেকে বেশ কয়েকটি গৃহযুদ্ধ বেঁধে যায় এবং নানা চড়াই উতরাই পাড়ি দিয়ে শেষ পর্যন্ত ভেসপাসিয়ান নামের একজন ব্যক্তি রোম সাম্রাজ্য শাসনের দায়িত্ব গ্রহণ করে। সম্রাট নিরোর পরিণতি থেকে শিক্ষা নিয়ে নতুন সম্রাট ভেসপাসিয়ান রোমান জনগণের সন্তুষ্টি অর্জন ও সাম্রাজ্যের হারানো খ্যাতি ফিরিয়ে আনার জন্য বেশ কিছু স্থাপনা তৈরির ঘোষণা দেন। এসবের মধ্যে একটি ছিল এমন একটি বিনোদনের স্থান তৈরি করা যেখানে হাজার হাজার মানুষ একত্রে কোনো কিছু উপভোগ করতে পারবে। সম্রাট নিরোর তৈরি গোল্ডেন প্যালেসের সামনেই বিশাল জায়গা জুড়ে ছিল বাগান ও নহর। সোনালী প্রাসাদের সামনে বাগানের জায়গাটি প্রস্তাবিত কলোসিয়াম তৈরির স্থান হিসেবে নির্ধারণ করা হয়। এরপর ৭২ খ্রিস্টাব্দে পূর্ণোদ্যমে নির্মাণ কাজ শুরু করা হয়। সম্প্রতি কলোসিয়াম ঘুরে এসেছে আজকের পত্রিকার প্রধান প্রতিবেদক তোফাজ্জল হোসেন রুবেল। দর্শক চলুন তোফাজ্জল রুবেলের চোখে এগিয়ে নিই আমাদের আজকের এই গল্প। বিখ্যাত এই স্থাপনার পরিকল্পনাকারী কে ছিলেন জানা যায়নি। নির্মাণের জন্য সবকিছু গাণিতিকভাবে নির্ধারণ করা হয়েছিল। ধারণা করা হয় পুরো স্থাপনায় প্রবেশের জন্য মোট ৮০টি দরজা রাখা হয়েছিল, যার মধ্যে ৭৬টি দরজা দিয়ে সাধারণ মানুষেরা প্রবেশ করতে পারত। বাকি ৪টি দরজার মধ্যে ২টি ছিল সম্রাটের জন্য সংরক্ষিত, আরেকটি দিয়ে বিজয়ী সৈন্যরা কলোসিয়াম ত্যাগ করতেন, অপরটি দিয়ে হিংস্র পশুর মৃতদেহ কিংবা পরাজিত অথবা নিহত সৈন্যদের লাশ সরিয়ে ফেলা হতো। কলোসিয়ামের ভেতরে যখন গ্ল্যাডিয়েটররা যুদ্ধে লিপ্ত হতেন, তার মেঝেতে বালির পুরু স্তর রাখা হয়েছিল যাতে করে তার রক্ত শুষে নিতে পারে। যেখানে খেলা কিংবা লড়াই অনুষ্ঠিত হতো তার সবচেয়ে কাছাকাছি থাকত সম্রাট ও তার পরিবারের সদস্যরা। সমাজের বিভিন্ন শ্রেণী অনুযায়ী আসনের ক্ষেত্রেও তারতম্য ছিল। প্রায় ৪৫,০০০ দর্শকের জন্য বসার ব্যবস্থা ছিল, আর বাকি ৫,০০০ দর্শককে দাঁড়িয়ে থাকতে হতো। সম্রাট ভেসপাসিয়ানের সময় নির্মাণ কাজ শুরু হলেও তার সন্তান সম্রাট টিটাসের সময় নির্মাণ কাজ শেষ হয়। টানা ১০০ দিন বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে এই স্থাপত্যের রাজকীয় উদ্বোধন সম্পন্ন হয়। সম্রাট টিটাসের সময় একেবারে সমস্ত নির্মাণ কাজ সম্পন্ন হয়নি। কিছু বাকি কাজ পরবর্তীতে তার ভাই ডমিটিয়ানের শাসনামলে গিয়ে শেষ হয়। কলোসিয়ামের সামনে সম্রাট নিরোর একটি মূর্তি প্রায় ৪০০ বছর টিকে ছিল। কলোসিয়ামের ক্ষেত্রে সবচেয়ে যে বিষয়টি ইতিহাসে চেপে যাওয়া হয় তা হলো এটি নির্মাণের জন্য প্রায় ৬০,০০০ ইহুদি শ্রমিককে দিন রাত খাটানো হয়। এজন্যই ৫০,০০০ মানুষ ধারণ ক্ষমতার একটি স্থাপনা সে সময়ে মাত্র ১ যুগেরও কম সময়ে নির্মাণ কাজ সম্পন্ন হয়। কলোসিয়ামের জন্য পশু আনা হতো সুদূর আফ্রিকা থেকে। গ্ল্যাডিয়েটরদের সামনে হিংস্র পশু যেমন লেপার্ড, গন্ডার, সিংহ কিংবা হাতি ছেড়ে দেওয়া হতো। এটা বলার অপেক্ষা রাখে না, যারা এসব হিংস্র পশুদের হাত থেকে নিজেদের রক্ষা করতে সমর্থ হতো তারা সমাজে বীরের মর্যাদা লাভ করত। মানুষ বনাম পশু ছাড়াও অনেক সময় দণ্ডপ্রাপ্ত আসামিকে ভয়ঙ্কর পশুর সামনে ছেড়ে দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হতো। শিকারের জন্য কলোসিয়াম ব্যবহার করা হতো বলে জানা যায়। এমনকি বিনোদনের জন্য সেখানে একদিনে ১০০০-এরও বেশি পশু হত্যা করা হয়েছে বলে জানা যায়। মানুষের রুচি ও সময়ের পরিবর্তনের ফলে ৪০৪ খ্রিস্টাব্দে সম্রাট আনারিয়াস কলোসিয়াম বাতিল ঘোষণা করে।
কিন্তু তারপরও 1 শতাব্দী ধরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির শাস্তি কার্যকর করার জন্য কলোসিয়ামকে ব্যবহার করা হয়েছে। 422 সালের ভূমিকম্পে এটি বেশ ক্ষতিগ্রস্ত হয় এবং সম্রাট দ্বিতীয় থেওডোসিয়াস ও সম্রাট তৃতীয় ভ্যালেন্টাইনিয়ান একে সংস্কার করে পুনরায় ব্যবহার উপযোগী করে তোলেন। দীর্ঘদিন পরিত্যক্ত থাকার পর 12 শতাব্দীতে গিয়ে অ্যানিবাল্ডি পরিবার ও ফ্রাঞ্জিপানি পরিবারের দুর্গ হিসেবে ব্যবহৃত হয় এটি, কিন্তু পরবর্তীতে ভূমিকম্পের কারণে স্থাপনার বিভিন্ন অংশ ভেঙে পড়ে। ইতালিতে রেনেসাঁ শুরু হলে এটি আবার গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং পর্যটকেরা ইতালির বিভিন্ন স্থাপনার পাশাপাশি এখানেও ভ্রমণ করতে শুরু করেন। সে সময়ের পোপ এর যে কোনো ধ্বংসাবশেষ নেওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেন। পরবর্তীতে ইতালির বিভিন্ন সরকার এই মহামূল্যবান স্থাপত্য সংরক্ষণের জন্য রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নেয়। 1990 সালের দিকে একে সংস্কারের মাধ্যমে আরও দর্শনীয় করে তোলা হয়। এটি বিশ্বের সপ্তাশ্চর্যের একটি হিসেবে স্বীকৃতি লাভ করে। বর্তমানে প্রতি বছর লাখ লাখ পর্যটক এই স্থাপত্য দেখতে যান। কলোসিয়াম কারো কাছে ছিল নিছক বিনোদন কেন্দ্র, আবার কারো কাছে ছিল মানবতা ভুলুণ্ঠনের জায়গা। আসামিদের অত্যন্ত নির্মম কায়দায় মেরে ফেলা হতো এখানে, যার মাধ্যমে অন্যান্য রোমান অধিবাসীদেরও সতর্কবার্তা দেওয়া হতো। রোমানরা সেই সময়ে এই একটি স্থাপনার মাধ্যমে পৃথিবীবাসীর সামনে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছিল।